ঠিক আছে, রি থেকে কি ঋগ্বেদ, বুঝা গেল। আর স থেকে কি হচ্ছে, স থেকে হচ্ছে সামবেদ, আর যা থেকে হচ্ছে কি যজুর্বেদ, বুঝা গেল। আর আ থেকে হচ্ছে কি অর্থবেদ। বেদ কথার অর্থ জ্ঞান, আর অন্ত মানে শেষ রয়েছে, উপনিষদ রয়েছে। এই জন্য শেষ মানে কি বললাম, প্রান্ত, যে শেষ বেদ মানে বেদের শেষ অংশে কি আছে, উপনিষদ আছে। এই জন্য বেদান্তকে উপনিষদকে কি বলা হয়, বেদান্ত বলা হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করব বেদান্ত দর্শন। ঠিক আছে, একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, থার্ড সেমিস্টার ক্লাস 12 এর বেদান্ত দর্শন। তো এখান থেকে খুব সহজভাবে তোমরা কিভাবে নাম্বারটা তুলতে পারবে, থার্ড সেমিস্টার যেহেতু এমসিকিউ কোশ্চেন হয় এখানে, এবং খুব গুরুত্বপূর্ণ লাইন তুলে দিয়ে দিবে, তাই কিভাবে সহজভাবে তোমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করবে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এর আগের দিন আমরা কি করেছিলাম, দেহ মনের সমস্যা। হ্যাঁ, আজকে আমরা বেদান্ত দর্শন করব। তো চলো শুরু করা যাক বেদান্ত দর্শন। সর্বপ্রথমে আমরা দেখব বেদান্ত। তো বেদান্ত দর্শন, এর আগে আমরা পড়ছিলাম পাশ্চাত্য দর্শন। ঠিক আছে, পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন কালচারে যে দর্শন রয়েছে সেই দর্শন সম্পর্কে পড়ছিলাম। সেখানে কি পড়েছিলাম, দ্রব্য পড়েছিলাম, দেহ মনের সমস্যা পড়েছিলাম, এবং আরো অন্যান্য বিষয়ে কি পড়েছিলাম আমরা, যে দার্শনিকদের মতবাদ ছিল সেই মতবাদগুলো পড়েছিলাম। এবার আমাদের ভারতীয় দর্শন সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। তো ভারতীয় প্রাচীনতম চিন্তাধারার অন্যতম গ্রন্থ হচ্ছে কি বেদান্ত, বোঝা গেল। প্রাচীনতম গ্রন্থের মধ্যে চিন্তাধারার অন্যতম গ্রন্থ হচ্ছে কি বেদান্ত, বেদান্ত দর্শন। ঠিক আছে, তাহলে এই বেদান্ত দর্শন জানার আগে আমাদের জানতে হবে যে বেদ কি। ঠিক আছে, বেদ কি। তো বেদান্ত, তো যদি আমরা বেদান্ত, বেদকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, বেদ প্লাস কি হবো, অন্ত। ঠিক আছে, কি পাবো, বেদ প্লাস অন্ত। তাহলে এখানে বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, কি বললাম, জ্ঞান। বেদ কথার অর্থ জ্ঞান, আর অন্ত মানে শেষ। উপনিষদ সম্পর্কে আমাদের জানতে হবে যে উপনিষদটা কি। ঠিক আছে, তো বেদান্ত, বেদের শেষ অধ্যায় হচ্ছে কি উপনিষদ, বিভক্ত। ঠিক আছে, বেদ কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে ঋক, সাম, যজু আর অর্থব। কয় প্রকার, 4 প্রকার বেদ। ঠিক আছে, তো এটাকে মনে রাখার জন্য আমি একটা সূত্র বানিয়েছি। হ্যাঁ, কি মনে রাখবি, ঋষি মুনি, হ্যাঁ ঋষিমণি, জানিস তো ঋষিমণি মানে কি? হ্যাঁ, ঋষিমণি কি হচ্ছে, সন্ধে যাবে আনতে। ঠিক আছে, মানে কাউকে আনতে যাবে, এই জন্য বলছি। তাহলে এখানে আমরা কি, ঋ থেকে ঋগ্বেদ। ঠিক আছে, ঋ থেকে কি ঋগ্বেদ, বুঝা গেল। আর স থেকে কি হচ্ছে, স থেকে হচ্ছে সামবেদ, আর যা থেকে হচ্ছে কি যজুর্বেদ, বুঝা গেল। আর আ থেকে হচ্ছে কি অর্থব, বুঝা গেল। এটা আমি সূত্র তোদের জন্য স্পেশাল ভাবে তৈরি করেছি যাতে মনে থাকে। 4টা বেদ। তাহলে বেদ কয়টা অংশ নিয়ে তৈরি, 4টা অংশ। 4টা বেদ কয় প্রকার, 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর কি অর্থববেদ। ঠিক আছে, তাহলে এখানে এই যে বেদটা, এই চ্যাপ্টারগুলোর মধ্যে ঋগ্বেদে যে সামবেদের খুব একটা অস্তিত্ব নাই। কি বললাম, সামবেদ, সামবেদ, এই যে সামবেদ আছে কিনা, এই সামবেদের অস্তিত্ব নাই। কেন, কারণ ঋগ্বেদের টোটাল অধ্যায়গুলো এই সামবেদে রয়েছে। কেবলমাত্র 75টা পংক্তি বা 75টা শ্লোক কি হচ্ছে একটু আলাদা। ঠিক আছে, এই জন্য এই সামবেদকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ ঋগ্বেদের পরে পরে সামবেদ এসেছে। ঠিক আছে, তো এই সামবেদে ঋগ্বেদের থেকে উদ্ভূত বা তৈরি, বোঝা গেল। তো কি কি আমি বললাম, ও বেদগুলো, বেদগুলো আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কি ঋগ্বেদ, কি বললাম, ঋগ্বেদ। 2 নম্বর কি বললাম, সন্ধে মানে সামবেদ। ঠিক আছে, 3 নম্বর কি বললাম, হ্যাঁ যজুর্বেদ। ঠিক আছে, কি বললাম, যজুর্বেদ। 4 নম্বর কি, 4 নম্বর হবে অর্থব। ঠিক আছে, কি বললাম, অর্থব, অর্থববেদ, বোঝা গেল। তাহলে এই 4 রকম বেদ আমাদের রয়েছে। তাহলে আমরা আবার ডিসকাসে চলে আসি যে এই যে বেদান্তকে উপনিষদকে বেদান্ত কেন বলা হয়। কারণ 1 নম্বর রিজন হচ্ছে যে বেদের শেষ অংশে কি রয়েছে, উপনিষদ রয়েছে। এই জন্য শেষ মানে কি বললাম, প্রান্ত, যে শেষ বেদ মানে বেদের শেষ অংশে কি আছে, উপনিষদ আছে। এই জন্য বেদান্তকে উপনিষদকে কি বলা হয়, বেদান্ত বলা হয়, বোঝা গেল।
এবার এই বেদের 4টা চ্যাপ্টার রয়েছে। কয়টা চ্যাপ্টার? 4টা চ্যাপ্টার। ঠিক আছে, তো চ্যাপ্টার গুলো আমি নাম বলে দিই। সংহিতা, 2 নম্বর হচ্ছে কি ব্রাহ্মণ, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি অরণ্যক, ঠিক আছে, অরণ্যক। 4 নম্বর কি বললাম? 4 নম্বর হবে উপনিষদ। তাহলে কটা চ্যাপ্টার বেদের? এগুলো কি অধ্যায়। তাহলে বেদের কটা অধ্যায় রয়েছে? 4টা অধ্যায়। কি কি? একটা সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক আর উপনিষদ। বোঝা গেল? তাহলে বেদের এই 4টা অধ্যায় আছে। এই 4টা অধ্যায় সংহিতা কি, ব্রাহ্মণ কি, অরণ্য কি, উপনিষদ কি, এটা আমরা একটু জেনে নিচ্ছি। সংহিতা হলো যে, লেখা বন্ধ কর, এবার আমি বলে দিই। হ্যাঁ, তো সংহিতা কি বলতো? এই অধ্যায়ে বলা হয়েছে যে কিভাবে পূজা অর্চনা হবে, ঠিক আছে, কিভাবে অনুষ্ঠান হবে, কিভাবে ধর্মীয় অনুষ্ঠান হবে, এই জিনিসগুলো এই ব্রাহ্মণ চ্যাপ্টারে বলা হয়েছে। ঠিক আছে। আর অরণ্যক, অরণ্যক থেকে আমরা বুঝতে পারছি অরণ্য, অরণ্য মানে কি বলতো? অরণ্য মানে বন বা জঙ্গল। তার মানে যারা বনবাসে যায়, যারা জঙ্গলে যায় জীবন কাটানোর জন্য, সন্ন্যাসী হতে যায়, তাদের সম্পর্কে এই চ্যাপ্টারে বলা হয়েছে, অরণ্যক চ্যাপ্টারে। বুঝা গেল? তারপরে চতুর্থ হচ্ছে উপনিষদ। উপনিষদ তো বললাম যে বেদের শেষ অংশ। ঠিক আছে, ওখানে কি বলা হয়েছে? বেদের একটা সারমর্ম দেওয়া হয়েছে। মানে এই উপনিষদটা পড়লে বেদের আমরা সারাংশটা জানতে পারবো, যে বেদে কি লেখা হয়েছে বা বেদে কি বলা হয়েছে। বুঝা গেল? এবার আমরা জানবো উপনিষদের প্রকার। গুরুর সম্মুখে বসে জ্ঞান অর্জন করা। উপনিষদ কথার অর্থ গুরুর সম্মুখে, হ্যাঁ, বা শিক্ষকের সম্মুখে কি করা? জ্ঞান অর্জন করা, বসা। তাহলে এটার কথা হচ্ছে এটা। উপ মানে কি বললাম? কাছে, নি মানে নিকটে, আর সদ মানে হচ্ছে বসা বা অবস্থান করা। বুঝা গেল? বুঝতে পারলি? তাহলে উপনিষদ কথা, উপনিষদ থেকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? উপ, একটা নি, একটা সদ, তিনটা শব্দ পাবো, তিনটা অক্ষর পাবো। তাহলে 3টা অক্ষরের মিনিং হচ্ছে কি? উপ মানে হচ্ছে কাছে, নি মানে হচ্ছে নিকটে, আর সদ মানে হচ্ছে বসা বা অবস্থান করা। বুঝা গেল? ক্লিয়ার? এবার আমরা উপনিষদের কটা, আমাদের টোটাল উপনিষদ কত আছে বলতো? কেউ বলছে 108টা, আবার মতান্তরে কেউ আবার বলছে কটা? 112টা। ঠিক আছে, ঠিক আছে, কেউ বলছে 108টা, কেউ বলছে 112টা উপনিষদ আছে। ঠিক আছে, কিন্তু আমরা 108টা ধরে নেব। কটা? মূলত 108টা উপনিষদ আছে। কটা বললাম? 108টা। তার মধ্যে 12টা হচ্ছে প্রধান। তার মধ্যে কি? 12টা হচ্ছে প্রধান। 12টা কি? প্রধান উপনিষদ। আর 96টা কি? গৌণ উপনিষদ। ঠিক আছে, গৌণ বা অপ্রধান। গৌণ, এই দেখ, এই দুটো লিখে নিবি। কি বললাম? যে 12টা হচ্ছে প্রধান উপনিষদ, আর 96টা হচ্ছে গৌণ উপনিষদ। ঠিক আছে, প্রধান উপনিষদ গুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রধান উপনিষদ গুলো আমাদের মনে রাখতে হবে, যেরকম কট, তারপরে কেন, তারপর প্রশ্ন, তারপরে হচ্ছে কি আরো আছে, তারপর হচ্ছে মান্ডুক্য, মুন্ডুক। ঠিক আছে, তারপর হচ্ছে তৈতরীয়। হ্যাঁ, এগুলো হচ্ছে কি? গৌণ। তাহলে এগুলো আমরা কিভাবে মনে রাখবো? তার জন্য আমি একটা ছড়া লিখেছি। হ্যাঁ, মনে থাকবে সবার। ঠিক আছে, ছড়াটা মুখস্থ করে নে, হয়ে যাবে 12টা মুখস্থ। 12টা না 8টা আছে? হ্যাঁ, 12টা, 12টা। তাহলে এটা লেখা হয়েছে এটা। হ্যাঁ, তাহলে এবার আমি ছড়াটা লিখি। ঠিক আছে, তাহলে কিভাবে তোরা মনে রাখবি? এগুলো তো সহজে মনে থাকবে না। হ্যাঁ, আমি ছড়ার জন্য কালকে ছড়া আবিষ্কার করেছি। তাহলে দেখ, ছড়াটা হচ্ছে কি? 12টা, 12টা কি বললাম? 12টা মূল, মূল উপনিষদ মনে রাখার উপায়। ঠিক আছে, উপনিষদ। তাহলে ছড়াটা আমি লিখি। হ্যাঁ, ছড়া কি বলো? হ্যালো। দেখ, ছড়াটা হচ্ছে কি? কও না কেন ইস মাথা মুন্ডুতে প্রশ্ন ছলে, বিরাট ঐতিহাসিক তলোয়ার কিনেছে শ্বেতা। ঠিক আছে, মানে একটু মুখস্থ করতে হবে। কি বললাম বুঝবি? কও না কেন ইস, মানে আমরা বলি না ইস, কও না কেন ইস মাথা মুন্ডুতে প্রশ্ন ছলে, চলেটাকে ছলে বলবি। ঠিক আছে, প্রশ্ন ছলে বিরাট ঐতিহাসিক তলোয়ার, মানে একটা তলোয়ার আছে, ওটা হচ্ছে ঐতিহাসিক। হ্যাঁ, যেটা কে কিনেছে? শ্বেতা। শ্বেতা নাম থাকে না? হ্যাঁ, শ্বেতা, শ্বেতা নাম থাকে তো, তো ওই জন্য বলছে কে কিনেছে? শ্বেতা কিনেছে। এবার উপনিষদটাকে মুখস্থ করবো আমরা। কও থেকে কি বলতো? কও, কও থেকে হচ্ছে কট, কট উপনিষদ। ঠিক আছে, না কও, কও না,
কৌনা এটা একসাথে হবে, আর কেন হবে কেন উপনিষদ, ঠিক আছে, কেন উপনিষদ। ইস থেকে হবে কি বলতো, ইস উপনিষদ, ইস থেকে ইসি হবে, ইস উপনিষদ। মা থেকে হচ্ছে